আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে আবারও ঢাকায় আসছেন ডোনাল্ড ট্রাম্প। অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে আলোচনার জন্য চলতি মাসের মাঝামাঝি সময় ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। এবারে জানাবো, নতুন করে মিয়ানমার থেকে প্রায় ৮,০০০ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। একই সঙ্গে তিনি এও জানান, বিষয়টি নিয়ে আগামী ২-১ দিনের মধ্যে সিরিয়াস আলোচনা হবে মন্ত্রিপরিষদে এবং এই অনুপ্রবেশ কিভাবে ঠেকানো যায় তার পথ খোঁজা হবে। জানাবো, ৭০ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি নেতা হাবিব জামিনে মুক্ত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন সাতক্ষীরা ১ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। এদিকে চট্টগ্রামে ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার। চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ জুবায়ের উদ্দিন আরমান নামের এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডস্থ ইউপি সদস্য জসিম উদ্দিনের বসতঘর হতে এ লাশ উদ্ধার করা হয়। এদিকে আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে হাতাহাতিতে জড়ালো বিএনপি। বৈষম্যবিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে বিএনপি নেতাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাজধানীর আদাবরে এ ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের পরিবার এবং আহত সদস্যদের সঙ্গে সাক্ষাতের আয়োজন করে মহানগর উত্তর বিএনপি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪১, আহত অন্তত ১৮০। ইউক্রেনের পোলতাভায় একটি সামরিক শিক্ষা কেন্দ্রে ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন রাশিয়ার সৈন্যরা। এতে কমপক্ষে ৪১ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ১৮০ জন। এছাড়াও ধ্বংসস্তূপে অনেকে আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার ভারতীয় সম্প্রচার মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ফের ঢাকায় আসছেন ডোনাল্ড ট্রাম্প। অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে আলোচনার জন্য চলতি মাসের মাঝামাঝি সময় ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প। এ সময় প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে। কূটনৈতিক সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্য আলোচনা করতে চায় যুক্তরাষ্ট্র। এজন্য একটি মার্কিন প্রতিনিধি দলের চলতি মাসের মাঝামাঝিতে ঢাকায় আসা নিয়ে আলোচনা করছে দুই দেশ। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যোগদানের আগে মার্কিন দলটি ঢাকায় আসবে। কূটনৈতিক সূত্র আরও জানায়, প্রতিনিধি দলে আরও থাকবেন যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র ডিরেক্টর লিন্ডসে ফোর্ড। এছাড়া এই প্রতিনিধি দলে থাকবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প। এর আগে গত ১৪ মে একটি প্রতিনিধি দলের সঙ্গে ঢাকায় সফর করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। নতুন করে ঢুকে পড়েছে ৮,০০০ রোহিঙ্গা, ঠেকানোর পথ খুঁজছে সরকার। নতুন করে মিয়ানমার থেকে ৮,০০০ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। একই সঙ্গে তিনি এও জানান, বিষয়টি নিয়ে আগামী ২-৩ দিনের মধ্যে সিরিয়াস আলোচনা হবে মন্ত্রিপরিষদে এবং এই অনুপ্রবেশ কিভাবে ঠেকানো যায় তার পথ খোঁজা হবে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। নীতিগতভাবে নতুন করে কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, আমাদের কাছে তথ্য আছে প্রায় ৮,০০০ রোহিঙ্গা ঢুকে গেছে। সীমান্তের বিষয়টা যদিও আমার না, কিন্তু ঢুকে পড়লে তখন আমাদের হয়ে যায়। এটা নিয়ে আগামী ২-৩ দিনের মধ্যে সিরিয়াস আলোচনা হবে মন্ত্রিপরিষদে এবং এটা কিভাবে ঠেকানো যায় আমাদের চেষ্টা করতে হবে। মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, এটা যথাসম্ভব আটকানোর চেষ্টা করা হবে আর আমরা নীতিগতভাবে নতুন করে কোনো রোহিঙ্গাকেই আশ্রয় দেব না। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত সিল করা হয়েছে কিনা বা বর্ডার গার্ড বাংলাদেশ অ্যাক্টিভ কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যে কোনো সীমান্ত সিল করা কঠিন, আমরা এটা স্বীকার করি। এখানে অনেকগুলো সোর্স কাজ করে,
তার মধ্যে কিছু দুর্নীতিও জড়িত হয়। আমাদের চেষ্টা করতে হবে আটকানোর। এটা নিয়ে হয়তো কাল পরশুর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা হতে পারে। বিশ্লেষক হিসেবে সাবেক এই পররাষ্ট্র সচিব রোহিঙ্গাদের প্রত্যাবাসন সফল করতে হলে আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ সরকারের যোগাযোগের কথা বলেছিলেন। এখন সরকারের একজন উপদেষ্টা হিসেবে তার অবস্থান জানতে চাওয়া হলে মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, আমি এখনও মনে করি, তবে বিষয়টি ব্যক্তিগতভাবে আমার একার নয়। আমার কাছ থেকে বেশি কিছু আপনারা আশা করবেন না, কারণ আমি যখন মুক্ত মানুষ ছিলাম তখন যে ভাষায় কথা বলতে পেরেছি এখন তা পারি না। আমি যদি এখন কোনো কথা বলি, খেয়াল রাখতে হবে আমি সরকারের প্রতিনিধিত্ব করি। ৭০ বছর সাজাপ্রাপ্ত বিএনপি নেতা হাবিব জামিনে মুক্ত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন সাতক্ষীরা ১ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। উচ্চ আদালত থেকে জামিনের আদেশ পাওয়ার পর মঙ্গলবার বিকাল 4:30টার দিকে কেরানীগঞ্জস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। কারাগারে থাকা বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব জামিনে মুক্তি পাওয়ার খবরে মঙ্গলবার দুপুর থেকে সাতক্ষীরা সহ তালা কলারোয়া এলাকার সহস্রাধিক নেতাকর্মী তাকে স্বাগত জানানোর জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় জমান। মিছিল স্লোগান সহকারে বিএনপি নেতা হাবিবকে নিয়ে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে আসেন। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল তাকে স্বাগত জানান। সবার সাথে সাক্ষাৎ কুশলাদি বিনিময়ের পর শারীরিকভাবে অসুস্থ থাকায় ধানমন্ডিস্থ বাসভবনে চলে যান। এ সময় সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে যুগ্ম আহ্বায়ক তারকুল হাসান, জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসান হাদি সহ বেশ কিছু নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার। চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ জোবায়ের উদ্দিন আরমান নামের এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। সোমবার বিকাল 4টার দিকে রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডস্থ ইউপি সদস্য জসিম উদ্দিনের বসতঘর থেকে এ লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আরমান ওই ওয়ার্ডেরই ইউপি সদস্য জসিম উদ্দিনের ছেলে এবং ডাবুয়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। স্থানীয় সূত্র মতে ইউপি সদস্য জসিম উদ্দিনের সঙ্গে ছেলের ঝগড়া হয়। এর জের ধরে বাবার সঙ্গে অভিমান করে আরমান তার বসতঘরে গামছায় ঝুলে আত্মহত্যা করে। এ প্রসঙ্গে ইউপি সদস্য জসিমউদ্দিন বলেন, আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়েছিলাম। ছেলে কী কারণে আত্মহত্যা করেছে আমি জানি না। রাউজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক নাফিজুল ইসলাম বলেন, এ ধরনের কোনো তথ্য পাইনি। আমি চট্টগ্রামে আছি, খবর নিয়ে পরে জানাতে পারবো। প্রসঙ্গত 2022 সালের 16 মার্চ বিষপানে আত্মহত্যা করেছিলেন আরমানের বোন আরিন সুলতানা নিপা। এর কয়েক বছর পূর্বে তার মাও আত্মহত্যা করেছিলেন। আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে হাতাহাতিতে জড়ালো বিএনপি নেতারা। বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে বিএনপি নেতাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাজধানীর আদাবরে এ ঘটনা ঘটে। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের পরিবার এবং আহত সদস্যদের সঙ্গে সাক্ষাতের আয়োজন করে মহানগর উত্তর বিএনপি। আজ বিকাল 3টায় মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে শুরু হয় অনুষ্ঠান। মোহাম্মদপুরের আদাবর সহ আশপাশের ওয়ার্ড বিএনপি নেতাকর্মীরাও ছোট ছোট মিছিল নিয়ে এসে জড়ো হন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব। অনুষ্ঠানের এক পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে শুরু হয় হাতাহাতি, ধাক্কাধাক্কি। থামাতে না পেরে পরে এক পর্যায়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন আয়োজকরা। ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 41, আহত 180। ইউক্রেনের পোলতাভায় একটি সামরিক শিক্ষা কেন্দ্রে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন রাশিয়ান সৈন্যরা। এতে কমপক্ষে 41 জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও 180 জন। এছাড়াও ধ্বংসস্তূপে অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার ভারতীয় সম্প্রচার মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, 2টি রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি হাসপাতাল এবং একটি শিক্ষা প্রতিষ্ঠানে আঘাত হানে। এতে কমপক্ষে 41 জন নিহত এবং 180 জন আহত হয়েছেন। এই ঘটনায় একটি ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি জানান, আমি পোলতাভাতে রাশিয়ান হামলার প্রাথমিক প্রতিবেদন পেয়েছি। ওই হামলায় রাশিয়ার 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। তারা একটি শিক্ষা প্রতিষ্ঠানে এবং একটি হাসপাতাল লক্ষ্য করে এ হামলা চালিয়েছে। এতে ভবনগুলো আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, এ হামলায় 41 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 180 জনেরও বেশি মানুষ। এছাড়াও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন অনেকেই। অনুসন্ধান এবং উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং শোক জানিয়ে প্রেসিডেন্ট জেলেন্সকি হামলা এবং পরিস্থিতি নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশনা দিয়েছেন। এছাড়া উদ্ধার অভিযানে এগিয়ে আসার জন্য সাহায্যকারীদের ধন্যবাদ জানান তিনি। এদিকে এ ঘটনাকে সন্ত্রাসী হামলা অভিহিত করে জেলেন্সকি বলেন, আমরা বিশ্বের সকলকে অনুরোধ করছি, যাদের এই সন্ত্রাসী হামলা বন্ধ করার ক্ষমতা আছে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিন। রাশিয়ান সন্ত্রাসী হামলা থেকে আমাদের রক্ষা করুন, নয়তো এরা আমাদের আরও প্রাণ কেড়ে নেবে।